নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল হরার স্পেশালে আপনাদের স্বাগত। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা আমাদের পুরো গল্পটা শুনবেন এবং মুখবন্ধ অবশ্যই শুনবেন, কারণ আজকের মুখবন্ধে একটা মেসেজ রয়েছে আপনাদের জন্য। তো সেই কারণেই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রইল, অবশ্যই মুখবন্ধটা আপনারা শুনবেন। প্রথমে বলে রাখি, আরজি করে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা মর্মাহত এবং অবশ্যই আমরাও জাস্টিস কামনা করি। আমরাও চাই যে বিচার হোক এবং দোষীরা অবশ্যই শাস্তি পাক এবং যোগ্য শাস্তি পাক, এবং এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে জানাই ঠিক। আরও কিছু আমরা বলতে চাই, যেটা হলো আমাদের আগের যে গল্পটি ছিল, আশা করি আপনারা শুনেছেন এবং ভালো লেগেছে। আমাদের হয়তো কিছু কিছু ত্রুটি ছিল, হয়তো এই গল্পতেও কিছু ত্রুটি আপনারা লক্ষ্য করতে পারবেন, যেগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে অবশ্যই আপনারা কমেন্টে জানান। পার্সোনালি যখন আপনারা জানাচ্ছেন তখন সেটা আমাদের অবগত হতে বা বুঝতে সেটা একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা কমেন্টে জানালে খুব ভালো হয়, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো আশা করি এরপর থেকে আপনারা কমেন্টে জানাবেন আমাদের কি ত্রুটি রয়েছে, এবং আপনাদের তরফ থেকে কিছু আমাদের কাছে মন্তব্য এসছে যে আপনারা শুধু হরর শুনতে চাইছেন না, মানে ভয়ের শুনতে চাইছেন না, এর সঙ্গে প্রেমের বা এর সঙ্গে আদার্স কোনো হাসির গল্প এগুলো শুনতে চাইছেন। তো অবশ্যই আপনাদের জন্য আমরা উপস্থাপনা করব। আশা করি ভবিষ্যতে আপনাদের ভালো লাগবে। তো আমাদের যে গল্পগুলো হয়ে রয়েছে সেগুলো পাবলিশড হওয়ার পর, সেগুলো পোস্ট করার পর অবশ্যই আপনাদের মনের মতো গল্পগুলো আনার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি একটা কথাই আপনাদের বলবো যে আপনারা আপনাদের যা যা দরকার বা যেরকম আপনারা চাইছেন সেটা অবশ্যই কমেন্টে বলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আরও নতুন নতুন গল্প শুনতে, আরও নতুন নতুন ভয়ের গল্প শুনতে, বা আপনারা যেটা আমাদের বলেছেন বা চেয়েছেন ভালোবাসার গল্প বা আদার্স কিছু, সেগুলো কমেন্টে জানান এবং শুনতে যদি ভবিষ্যতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অবশ্যই আপনাদের মনের মতন গল্পগুলো উপস্থাপন করব। আজকে যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরব সেই গল্পটিও কাল্পনিক, কারণ আমরা আগে থেকে বলে দিয়েছি আমাদের সব গল্প কাল্পনিক। বর্তমান বা কোনো চরিত্রের সঙ্গে কোনো মেলবন্ধন নেই। যদি মেলবন্ধন থেকেও থাকে তাহলে সেটা শুধুই কাকতালীয়। আজকের গল্পে যারা যারা গলা দিয়েছে তারা হলেন অভিষেক কর্মকার, অর্ঘ্য দাস, অপর্ণা দাস, প্রভাব দাস এবং জয়ন্ত দাস। তাহলে চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। আজকে যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করব সেটির নাম হলো অভিশপ্ত পুকুর। গল্প লিখছিলাম তখন। এ কি, কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপরে ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপই লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের দেহ পুঁতে রাখা হয়েছিল, কিন্তু এই পাগলি বুড়ি কারো ক্ষতি করতো না। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারুর খারাপ সময় থাকে
কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। আমি জানি আমার ছেলে কেন দেখতে পেলেন বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড, এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে। বলল সুজয়ের মা। রাত অনেক হলো, শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি। ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারো কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভেতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলের। তবে আজকাল এই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলোর থেকে মুরগি, ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল, মুরগি 2 দিনের মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু 3য় দিন থেকে আবারও ওই চুরির পরিমাণ বেড়ে যায়। এবারে শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতেই ইট, পাথরের টুকরো পড়া আরম্ভ করলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। এরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনেই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যেত ওই পাহারাদারকে। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকে, আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। 2টো থালায় ডাল, ভাত, এঁচড়ের তরকারি আর বকফুলের বড়া। পেট পুড়ে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানেই তাদের নৈশভোজ সারল। তারপর অমিত বলে উঠল, রতন, যা তো সুজয়ের বাড়িতে থালাগুলো দিয়ে আয়, আমি হাত পা ধুয়ে আসছি। রতন থালা 2টো দিয়ে এসে পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখলো অমিতকে 4 থেকে 5 জন মোটা, কালো, কুৎসিত বেঁটে মানুষ চাপড়ে ধরে জলের মাঝখানে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারলো। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারাও দেখলো ওই একই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকে দায়ী করলো। তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীদেরকে বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলেন না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন।
তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সেই কাজটি সে করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘোরে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয়, তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত ওই পুকুর থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভেতরে যেন কেউ না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না। একেবারে কালো অন্ধকারে থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে সেই কালো অবয়বটার উপরে ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করে গলায় বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? ওই অবয়বটা কিরকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, বিদ্যুতের বউ সুপ্রিয়াকে আমি শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এত কাল ধরে পুকুরে পড়ে আছি, কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হলে আমার কাছে দিয়ে দে। কেন? কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শুধায়, ও ভর দুপুর বেলায় কদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের বাবা মা সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট্ট মেয়েটাকে নিয়ে কি নাচন কোদন। কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মা ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট্ট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুরের পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামটার সাথে ইট বোঝাই করে কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেকে বাঁধেনি ওই সুপ্রিয়ার। দাদা, আরে ও দাদা, আরে কি হলো? ও দাদা, উনি শরবত নেবেন নাকি? একেবারে ধর্মর করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম। মামার বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কে কে ডাকছিল আমাকে? আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আম পোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপরেই আমার পিলে চমকে গেল। এটা এটা কিভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম
সে কে ছিল? কে ছিল সে? সেদিন আমার গল্পটা লেখা হয়ে উঠল না। আশা করি এতক্ষণ যে গল্পটি আপনারা শুনলেন আপনাদের ভালো লেগেছে। যদি নাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনারা কীরকম গল্প চাইছেন বা আপনাদের মন্তব্য, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে পার্সোনালি না জানিয়ে কমেন্টে জানান, তাহলে আমাদের উপস্থাপনা করতে সুবিধা হবে এবং আমাদের সেই কমেন্টগুলো দেখে সেরকম গল্প উপস্থাপনা করতে সত্যিই সুবিধা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের গল্প পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।